আজকের গল্প জলের গভীরে। রচনায় রোজ, গল্প পাঠে সৌরভ, রোজ এবং প্রিয়া। কিছু কল্পনা ও কিছু বাস্তবের মেলবন্ধনে আপনাদের জন্য আমাদের বিশেষ এই আয়োজন। শুরু হচ্ছে গল্প জলের গভীরে। অতীন অধীর হয়ে বসে আছে উনুনের পাশে। মা পিঠে বানাচ্ছে। উফ, পিঠে খেতে অতীনের যে কি ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। অনেকদিন ধরে বায়না করছে ছেলেটা, কিন্তু আজ মায়ের মন গলেছে, তাই মা শেষমেশ বসেছে পিঠে বানাতে। এই তো প্রায় হয়েই এসেছে। আজ আবার লোডশেডিং, তাই হ্যারিকেনই ভরসা। বাইরে চারিদিকে আলকাতরার কালির মতো অন্ধকার। চাঁদ ওঠেনি আকাশে। হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। হঠাৎ কড়কড় শব্দে বাজ পড়ল, ভীষণ জোরে। অতীন মায়ের গা ঘেঁষে বসল। নিঝুম রাতে ও আর মা বাড়িতে একাই আছে। বাইরে যেন হালকা বাতাস শুরু হলো। আস্তে আস্তে হাওয়ার জোর বাড়তে লাগলো। ক্রমশ সেটা ঝড়ে পরিণত হলো। শুরু হলো প্রকৃতির তাণ্ডব নৃত্য। বাতাসের দমকে ঘরবাড়ি উড়িয়ে নেওয়ার উপক্রম হলো। কোথায় যেন একটা গাছ ভেঙে পড়ল হুড়মুড় করে। এরপর শব্দ করে পরপর বেশ কয়েকটা গাছপালা ভেঙে পড়তে লাগলো। এই বুঝি ওদের ঘরের চালের উপর ভেঙে পড়ে। ওদের ঘরটা ইটের দেয়াল, একটাই বড় ঘর, আর সামনে বারান্দা, এবং বারান্দা লাগোয়া একটা রান্নাঘর আছে। বারান্দাটা খোলাই, ওপরে একটু টিনের চালা। হাওয়ায় বুঝি টিন উড়িয়ে নিয়ে যাচ্ছে। অতীন ভয়ে ভয়ে মাকে বলল, মা, আমাদের ঘরটা যদি ভেঙে পড়ে আমরা কি করব? মা বলল, কিচ্ছু হবে না, ভয় পাস না, এক্ষুনি ঝড় কমে যাবে, দেখবি। অতীনরা যে গ্রামে থাকে তার নাম সোনাঝুরি। বাবা গ্রামের হাটেই সবজি বিক্রি করে। আর অতীনরা দুই ভাই বোন। দিদি ক্লাস 8-এ পড়ে, আর ও পড়ে ক্লাস 7-এ। গ্রামেরই একটা স্কুলে। এই 4 জনের পরিবার ওদের। আজ বিকেলেও অতীনের বাবা ভ্যান নিয়ে হাটে গেছে। বাড়ি থেকে হাট প্রায় আধা ঘন্টার রাস্তা। আর দিদি গেছে পড়তে। দিদিকে একেবারে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরতে অন্যান্য দিন রাত 10টা বেজে যায়। আজও সেরকমই গেল ওরা। কিন্তু 10টা অনেকক্ষণ বেজে গেছে। ঝড় ওঠার কারণে বাবার দিদি হয়তো আটকে পড়েছে। প্রায় রাত 12টা বাজতে যায়। ঝড় কমে গেছে। হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। দিদিরা তো এখনো ফিরল না। অতীন এবং ওর মা বারান্দায় বসে আছে। চিন্তা করছে কখন আসবে ওরা। অতীনের আর পিঠে খাওয়া হলো না। থাক, দিদি ফিরুক, তারপর না হয় একসাথে খাবে দুজনে মিলে। খুব মজা হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর
মা বলল, বাবু শুয়ে পড়, অনেক রাত হলো তো, তোর দিদিরা একটু পরেই চলে আসবে। অতীন মনে অনেক দুশ্চিন্তা নিয়ে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। ভাই, এ ভাই, আর কত ঘুমোবি? ওঠ, দেখ তো কত বেলা হয়ে গেল। অতীন চোখ খুলে দেখল দিদি পাশে দাঁড়িয়ে ওকে সমানে ডেকে চলেছে। ও দিদিকে জিজ্ঞাসা করল, তোরা কখন ফিরলি রে? দিদি বলল, ফিরতে অনেক রাত হয়ে গেছিল, এসে দেখি তুই ঘুমোচ্ছিস নাক ডেকে। মা বসেছিল আমাদের জন্য না খেয়ে। অতীন একটু লজ্জা পেল। ইস, ওর ঘুমানোটা বোধ হয় উচিত হয়নি। মা একা না খেয়ে বসে রইল, বাবা দিদিরা হয়তো ওকে স্বার্থপর ভাবছে। তখন দিদি বলে উঠল, এই, তুই এত কি ভাবছিস বলতো? অনেক কাজ আছে। আম কুড়োনো আর হলো না, পাড়া লোকে সব আম নিয়ে গেল। চল, তুই আর আমি বার হই, যদি কিছু পাওয়া যায়। ওপারে দাসদের পুকুর ভেসে গেছে, চল আমি আর তুই বরং মাছ ধরে আনি। মা ভেজে দেবে ক্ষণ, গরম ভাতে সর্ষের তেল দিয়ে জমিয়ে খাবো। মাছের কথা শুনে অতীনের ভীষণ লোভ হলো। তাড়াতাড়ি করে উঠে পড়ল। কি যেন একটা খেতে ইচ্ছে করছে ওর। দিদি ওদিকে তাড়া দিতে লাগলো। প্রায় দুপুর 12টার মধ্যে মাছ ধরে ফিরল অতীন আর অতীনের দিদি। অনেক মাছ পেয়েছে ওরা। মনের আনন্দে বাড়ি ফিরল দুইজন। কিন্তু বাড়ি ফিরে মাকে খুঁজে পেল না ওরা। মা মা বলে অনেকক্ষণ ডাকলো। তারপর ক্লান্ত হয়ে বারান্দায় মাদুরে শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল মায়ের ডাক শুনে। ওরা দেখল ওদের সামনে থালা ভর্তি গরম ভাত আর মাছ ভাজা। মা বললেন, কি রে, তখন থেকে ঘুমোচ্ছিস? খিদে পায় না তোদের? নে, খেয়ে নে ঝটপট। পাশের বাড়িতে একটু গিয়েছিলাম, আর তার মধ্যে ঘুমিয়ে পড়লি তোরা? ওঠ ওঠ, দেখ তো রাত হয়ে গেল। অতীনরা খেতে বসল। অতীন খেতে খেতে ভাবতে লাগলো, ওরা প্রায় ফিরেছে বেলা 12টার সময়। এখন রাত হয়ে গেল। কখন বিকেল পার হয়ে সন্ধ্যা গড়িয়ে গেল টেরও পেল না। এতক্ষণ ঘুমোচ্ছিল ওরা। আগে কোনোদিন তো এমন হয়নি। যাক, খাওয়া দাওয়া তো হলো। দিদি আজ আর পড়তে গেল না। দুইজনে মিলে ঘরে পড়তে বসল। অতীনের পড়াতে ঠিক মন বসল না। কোথায় যেন একটা অস্বাভাবিকতা আছে, কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না। মনে হচ্ছে ও যেন কোনো স্বপ্নের মধ্যে বিচরণ করছে, অথবা টিভিতে সিনেমা দেখছে। রাতে হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল ওর। ও তাকিয়ে দেখল চারিদিকে অন্ধকার। কেবল দরজায় একটা লণ্ঠন জ্বালানো। আজও কি তাহলে কারেন্ট নেই? অতীন ভাবল। আশেপাশে তাকিয়ে দেখল ঘরে কেউ নেই, এমনকি পাশে দিদিও নেই। উঠে বারান্দায় বের হলো। অনেকবার ডাকলো বাবা দিদি মা বলে, কিন্তু কাউকেই খুঁজে পেল না। কোনো সাড়া শব্দও পেল না। অগত্যা
এসে শুয়ে পড়ল। ভয়ও হতে লাগলো। গাটা কেমন ছমছম করে উঠল। তাও শুয়ে রইল চোখ বুজে। কখন যে ঘুমিয়ে পড়ল সে জানে না। সকালে যখন ঘুম ভাঙল তখন দেখল সবাই ঘরেই আছে। তাহলে বোধহয় স্বপ্ন দেখছিল ও। এরপর থেকে প্রায় রোজ রাতেই এরকম হতে লাগলো। গুলিয়ে ফেলতে লাগলো স্বপ্ন আর বাস্তব। এরকমই এক রাতে ঘুম ভেঙে উঠে দেখল কেউ কোথাও নেই। চারিদিকে অন্ধকার। দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। ঘরেও সম্পূর্ণ একা। ধীরে ধীরে বারান্দায় বেরিয়ে আসলো। গাটা কেমন ছমছম করে উঠল। দরজা থেকে লণ্ঠনটা হাতে নিয়ে উঠোনে নামলো অতীন। সামনের আম গাছে একটা কাপড় বেঁধে রেখে আসলো। যদি সকালে উঠে দেখে যে কাপড়টা নেই তাহলে ভাববে স্বপ্ন দেখছিল। আর যদি কাপড়টা বাঁধা থাকে তাহলে বুঝে যাবে যে মা দিদিরা নিশ্চয়ই চুপি চুপি রাতে বের হয় কোনো কারণে। পরদিন গাছের সামনে গিয়ে ও দেখতে পেল কাপড়টা সেখানে বাঁধা নেই। অর্থাৎ আপাত দৃষ্টিতে ও এতদিন বারবার একই স্বপ্ন দেখছে। কিন্তু স্বপ্ন কি এত স্পষ্ট হয় কখনো? প্রতিটা পদক্ষেপ, আওয়াজ, স্পর্শ সব মনে থাকে। তাছাড়া যদি স্বপ্ন দেখেই থাকে, রোজ রোজ একই স্বপ্ন দেখার মানে কি? মা দিদিকে ব্যাপারটা জিজ্ঞাসা করতে ভয় হলো। পরদিন ও ঠিক করলো ঘুমোবে না, জেগে থাকবে, দেখবে কি হয়। রাত্রে ঘুমোবে না ভেবেও মধ্যরাত্রে হঠাৎ একটা ঝিম চলে এলো। একটা ঝটকা লাগতেই চোখ খুলে গেল ওর। আর চোখ খুলতেই দেখল দিদি, মা, বাবা দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে। সেও একটু পরই চুপি চুপি লণ্ঠনটা হাতে তুলে নিয়ে বেরিয়ে পড়ল। একটু তফাৎ রেখে ওদের অনুসরণ করতে লাগলো। ওদের বাড়ির সীমানা পেরোলেই একটা জঙ্গল পড়ে। তার মধ্যে দিয়ে মানুষ যাওয়ার ফলে সরু একটা রাস্তা তৈরি হয়েছে। সেই ঘন জঙ্গলের মধ্যেকার রাস্তা দিয়ে ওরা চলতে লাগলো এবং পিছনে পিছনে অতীন। একবার ভাবলো দিদিকে ডাকবে, তারপর ভাবলো না, দেখা যাক না শেষ অবধি কি হয়। ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। জঙ্গল পার হলে একটা পুকুর পড়ে। এই পুকুরের অনেক বদনাম আছে। লোকে বলে এই পুকুর নাকি মাছে ভর্তি, কিন্তু যে মাছগুলো আছে সেগুলো নাকি মাছ নয়, সবই আত্মা। সন্ধ্যার পর ওরা নাকি বের হয়। তাই রাত হলে খুব দরকার না পড়লে কেউ ওদিকে ঘেঁষে না। ও ভাবল তাহলে মা দিদিদের এমন কি দরকার পড়ল যে এদিকে এত রাতে যাচ্ছে ওরা? পুকুর পাড় দিয়ে হেঁটে চলল। সামনে ওরা এখনো হেঁটে চলেছে। পুকুরের স্থির শান্ত কালো জলের দিকে তাকালো। দেখল চাঁদের পূর্ণ অবয়ব সৃষ্টি হয়েছে পুকুরের জলে। কি যেন একটা লাফালো জলে, মাছ বোধ হয়।
পুকুরটা বাঁধানো নয়, তবে জলের ধারে পুকুরের কিনারায় একটা জিনিসের উপর চোখ পড়ল ওর। লণ্ঠনটা উঁচু করে ধরে উকি মেরে দেখল কে যেন একটা শুয়ে আছে। খানিকটা চেনা লাগলো ওর। যাকে যে থাকে থাক, তাতে ওর কি। এবার সামনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। এ কি দেখছে ও? মা, দিদি, বাবা ধীরে ধীরে পুকুরের জলে নেমে যাচ্ছে। ওরা প্রায় গলা অবধি জলে নেমে গেছে। অতীন আর দাঁড়িয়ে দেখতে পারল না। দিদি মাকে বাঁচাতে দৌড়ে গেল। ওর মনে হলো দিদি যেন ওর দিকে একবার তাকালো করুণ চোখে। ও কোনো কথা না ভেবে ঝাঁপ দিল পুকুরের জলে। ও যে সাঁতার জানে না, ও যে ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম আটকে আসছে, তলিয়ে যাচ্ছে ও অতল জলের গভীরে। হুঁশ ফিরতেই ও দেখতে পেল ও দাঁড়িয়ে আছে একটা উঠোনে। কিন্তু ও যে ডুবে যাচ্ছিল, ওকে বাঁচালো কে? আর মা দিদিরাই বা কোথায়? তারপর সামনের দিকে এগিয়ে গেল। এগোতেই যা দেখল তাতে ওর মাথা খারাপ হওয়ার জোগাড় হলো। এ কি দেখছে ও? ও দেখল ও নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। হাতে এখনো লণ্ঠনটা ধরা আছে। দরজাটা হা করে খোলা। বারান্দা দিয়ে দেখা যাচ্ছে মা, দিদি খাটে শুয়ে আছে, ঘুমোচ্ছে। আর বাবা মেঝেতে শুয়ে অঘরে ঘুমোচ্ছে তারা। হঠাৎই পেছন থেকে একটা ফিস ফিস আওয়াজে অতীন চমকে উঠল। কে যেন ওর কানে কানে বলছে, ছা, সামনেই তো আছে জ্যান্ত মানুষ, তাজা গরম রক্ত, প্রাণ ভরে খা। অতীন পিছন ফিরে তাকালো। এবার আর লণ্ঠনের দরকার হলো না। অন্ধকারেও স্পষ্ট দেখতে পেল তিনটি শরীর দাঁড়িয়ে আছে। সমগ্র শরীর বিভৎস সাদা, মুখটা ফ্যাকাশে, ঠোঁটের দুই কষবে বেরিয়েছে সাদা সুচালো দাঁত, আর ঠোঁটের কোনাবে গড়িয়ে পড়ছে লাল তরল। চোখ জ্বলছে গনগনে আগুনের মতো। ওদের দৃষ্টি নিষ্পলক। ওদের মধ্যে একজন মুখ বিকৃত করে বলে উঠল, ছা, দাঁড়িয়ে দেখছিস কি? তুই না গেলে আমরা যাব। আমার কথা শুনবি না? আমি না তোর দিদি? যে কথাগুলো বলছে অতীন তাকে চিনতে পারল। কিন্তু না, ও অতীনের দিদি নয়। এতক্ষণ সবই তালগোল পাকিয়ে যাচ্ছিল অতীনের, কিন্তু এখন ব্যাপারটা খোলসা হয়ে গেল। এতক্ষণ ভয়ে দিশেহারা হয়ে গিয়েছিল অতীন, এখন যেন ভয়টা একটু কমলো। হাতের দিকে তাকিয়ে দেখল লণ্ঠনটা এখনো জ্বলছে। এক নিমেষে হাতটা তুলে ছুঁড়ে মারল ওদের দিকে। লণ্ঠনটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। শুকনো পাতায় আগুন ধরে দাউ দাউ করে জ্বলে উঠল। শরীর তিনটে যেন বাতাসে মিলাতে শুরু করলো এবং চিৎকার করে বলে উঠল, তোকে আমরা এত সহজে ছাড়বো না।
হঠাৎ পুকুরের কথা মনে পড়তেই অতীনের বুকটা কেঁপে উঠল। পুকুর ধারে যাকে পড়ে থাকতে দেখেছিল সে যে ওর চেনা এবং বড়ই কাছের, সে যে আর কেউই নয়, সে নিজেই। তারপর টুকরো টুকরো ছবি ভেসে উঠল চোখের সামনে এবং সমস্ত ব্যাপারটা বুঝতে আর কিছুই বাকি রইল না তার। সে যে এতদিন স্বপ্ন দেখেনি তা বুঝতে পারল আজ। তার মনে পড়ল ঝড়ের রাতে মা যখন অতীনকে শুতে বলে নিজেই ঝিমিয়ে পড়েছিল, দিদিরা আসছে না দেখে উতলা হয়ে পড়েছিল অতীন। তাছাড়া পিঠে খাওয়ার লোভও সামলাতে পারছিল না। ভাবল লণ্ঠনটা নিয়ে যাই, একটু এগিয়ে দেখে আসি। ছেলে মানুষ লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলের রাস্তার সামনে পৌঁছতেই সে দেখল একটা মেয়ে হাত বাড়িয়ে ডাকছে। কাছে গিয়ে দেখতে পেল দিদি। দিদি হেসে বলল, কিরে, পিঠে খাবি না? অতীন ঘাড় নেড়ে বলল, হ্যাঁ রে দিদি, আরে ওই জন্যই তো তোকে খুঁজছি। দিদি ওর হাত ধরে নিয়ে চলল এবং পৌঁছল পুকুর পাড়ে। তারপর হঠাৎই অতীনের গলা দুহাতে টিপে ধরল। অতীন নিজেকে ছাড়াবার চেষ্টা করল। ও দেখতে পেল যে ওর গলা টিপে ধরেছে সে ওর দিদি নয়, তাকে ও চেনে। এ যে অতসী দিদি। কয়েকদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে গ্রামের সবাই। অতীন নিজেকে ছাড়াতে পারল না। অচেতন হয়ে যাচ্ছে ওর দেহ। আর অতসী দিদির মুখ থেকে বেরিয়ে এলো দুটো সুচলো দাঁত এবং পরক্ষণেই বসিয়ে দিল অতীনের গলায়। তারপর অতীন ঢলে পড়ল মৃত্যুর কোলে। অতীন এতক্ষণে বুঝতে পারল যে এতদিন তার এসব কথা কেন মনে পড়েনি। তার মনে পড়েনি কারণ সে তো নিজের বাড়িতেই ছিল না। সে ছিল পুকুরের তলদেশে রক্তচোষাদের মোহজালে। তাই মনে হতো যেন অবিকল তার নিজের বাড়িতেই আছে। বাড়ির প্রতি মায়া, মা বাবার স্নেহ রোজ রোজ মনে করিয়ে দিত বাড়ির কথা। কিন্তু সেই অন্ধকার দুনিয়া থেকে বেরোতে পারত না অতীন। যাদের সে মা দিদি রূপে দেখত তারা সকলেই ছিল রক্তচোষা শয়তান। গভীর রাতে দল বেঁধে বের হতো কোথায় গরম রক্ত পাওয়া যায়, কাকে ভুলিয়ে আনা যায়। আর তাদেরই শিকার হয়েছিল অতীন। এবং অতীনকে মাধ্যম করেই তারা পৌঁছে গেছিল অতীনের বাড়িতে। কিন্তু বাবা মায়ের স্নেহের কাছে সব কালো মায়াবন্ধন হেরে গেল। সে ওই শয়তানি দুনিয়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হলো এবং বাঁচাতে পারল তার মা, দিদি ও বাবাকে। মা বাবার স্নেহ তাকে অন্ধকার দুনিয়া থেকে উদ্ধার তো করল, কিন্তু জীবনটা যে আর রইল না। তাদের সাথে পথ চলা যে ওর এখানেই শেষ হলো। একবার বলে উঠল, দিদি, তোর সাথে যে আমার আর পিঠে খাওয়া হলো না। ও দেখতে পেল দিদি যেন চোখ খুলল। তারপর চারিদিকে তাকিয়ে দেখল
যেন খুঁজছে কাউকে। অতীন যে তার সামনেই দাঁড়িয়ে, কিন্তু দিদির কাছে যে সে আর যেতে পারবে না। দিদির চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে জানে তার ভাই আর কখনো ফিরবে না তার কাছে, কিন্তু কেন ফিরবে না তা সে জানে না। অতীনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তার যে বড় তেষ্টা পেয়েছে, এই লোকালয়ে তার আর থাকা চলবে না। হয়তো সেও রক্তচোষাতে পরিণত হতে চলেছে। অতীন ঝড়ের গতিতে পালাতে লাগলো। সে কি তার নিজের থেকে পালাতে চাইছে? তাকে এখন থেকে তাজা রক্ত খেয়ে বাঁচতে হবে। মানুষের রক্ত সে ছোবে না। অগত্যা জানুয়ারি ভরসা। সে প্রতিজ্ঞা করল, এমন অকারণে আর কাউকে প্রাণ হারাতে দেবে না সে। এর বিহিত ও করেই ছাড়বে।